যে কোনো দেশেই একটা বৃহৎ রাজনৈতিক দলকে যদি গায়ের জোরে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত করা হয় রাষ্ট্রশক্তির মদতে, তাহলে সেই নির্বাচন কোনো অবস্থাতেই একটা সার্বিক নির্বাচন, সর্বজনমান্য নির্বাচন, এই অভিধায় তাকে অভিহিত করতে পারা যায় না। কোনো দল যদি স্বেচ্ছায় বা কোনো রাজনৈতিক কারণে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নেয়, সেটা একটা ভিন্ন প্রশ্ন, ভিন্ন বিষয়। কিন্তু রাষ্ট্র যদি বলপূর্বক কোনো রাজনৈতিক দলকে ভোটে অংশ নিতে না দেয়, তাহলে কোনো অবস্থাতেই সেই নির্বাচনকে একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন বলে অভিহিত করতে পারা যায় না। সম্প্রতি বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাংয়ের পরিচালনায় যে নির্বাচন হল, সেই নির্বাচন সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদের এই কথাটা মনে রাখা দরকার। এটা কোনো অবস্থাতেই কোনো নির্বাচন নয়। ইউনুস যেখানে যাকে প্রয়োজন মনে করেছে, যেখানে যাকে দিয়ে তার মেটিকুলাস ডিজাইনের প্যাটার্নটা সুরক্ষিত থাকবে বলে মনে করেছে, সেখানেই তাকে জয়ী করেছে। কিভাবে ভোট হয়েছে, কত শতাংশ মানুষ ভোট দিয়েছেন, এই হ্যাঁ না ভোটে বাংলাদেশের জনসংখ্যা এবং ভোটের টোটাল রেশিওর মধ্যে কি আকাশ পাতাল ফারাক, এই সমস্ত চিত্র আপনারা দেখেছেন। সারাদিন ধরে সমাজ মাধ্যমে এসেছে নানা ধরনের ব্যালটের ছবি। সাধারণ মানুষ, যারা আওয়ামী লীগের মতো শক্তি, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শক্তি, তার অনুপস্থিতির জেরে যারা এই নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন, তাদের কি মন মানসিকতা ব্যালটের মাধ্যমে তারা দেখিয়েছেন। এই অবস্থার মধ্যে কেউ কেউ সন্তোষ প্রকাশ করছেন, জামাত তো সেভাবে ক্ষমতায় আসেনি। আসলে এগুলি যারা পশ্চিমবঙ্গের বুকে বসে করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ৯-এর দশকের মাঝামাঝি সময়, ওই ৯৬-এর প্রথম যে নির্বাচনটা হয়, যাতে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল খালেদা জিয়া, সেই ভোটে যে জামাতের অগ্রগতি, তার প্রেক্ষিতে আখতারুজ্জামান ইলিয়াস, তিনি তখন কলকাতায় চিকিৎসারত, একটা কথা বলেছিলেন, ভোট রাজনীতিতে হয়তো জামাত খুব শক্তিশালী হয়ে উঠছে না, অর্থাৎ বেশি আসন পাচ্ছে না, কিন্তু তারা গোটা বাংলাদেশ জুড়ে তৈরি করছে একটা সংস্কৃতি। কিরকম সে সংস্কৃতি? একটি শিক্ষিত মেয়ে, সে বাড়িতে রবীন্দ্রনাথের গান শিখছে, সে পয়লা ফাল্গুনে রমনার বটমূলে যাচ্ছে হলুদ শাড়ি পরে, পান্তা ভাত খাচ্ছে, নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে অংশ নিচ্ছে। আবার টেলিভিশনে তাকে যদি কোরআন তালাওয়াত করতে বলা হয়, সে মাথা টাথা ঢেকে হিজাব টিজাব পরে সে কোরআন তালাওয়াত করছে। মার্জনা করবেন। আবার আলোচনা যদি ওঠে কোনো সাম্প্রদায়িক বিষয়, সে একটা সাম্প্রদায়িক অবস্থান গ্রহণ করছে। আখতারুজ্জামান ইলিয়াস এই বিষয়টিকেই বলেছিলেন জামাত সংস্কৃতি, জামাত কালচার। এই জামাত কালচার যে কিভাবে বাংলাদেশকে গিলে খেয়েছে, তা তো আপনারা দেখছেন, এবং ভারতের ক্ষেত্রেও ঠিক একইভাবেই এই জামাত কালচারের সমান্তরাল, প্যারালাল যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে আরএসএস কালচার। এটা বামপন্থীদের মধ্যেও অনেকে আছে। আমি একটি বিশেষ বামপন্থী কাগজে কর্মরত এক সাংবাদিককে, তার সামনে যদি কখনো তওবা শব্দ উচ্চারণ করি, তওবা মানে একটি আরবি শব্দ, কখনো না।
আমি নেভার বলতে পারি ইংরেজিতে, কিন্তু তওবা বললে আমি মুসলমান হয়ে যাচ্ছি। আমি টিফিন বলতে পারি ইংরেজি শব্দ, কিন্তু আমি নাস্তা বললে আমি মুসলমান হয়ে যাচ্ছি। এখন সেই সাংবাদিককে এই ধরনের কথা বলাতে, তওবা বা ইত্যাদি শব্দ বলাতে, সে ভীষণ রকমভাবে আমাকে, মানে আমি মুসলমানীকরণ করে ফেলছি, এই অভিধাত আমাকে অভিযুক্ত করে। অথচ নিজে সে বাঘ মাত্রা প্রগতিশীল, সংস্কৃতি প্রেমী, সাম্প্রদায়িকতার বিরোধী, এবং এই বাংলাদেশের ব্যাপার ট্যাপার নিয়েও সে খুব সোচ্চার, কিন্তু মনের গহীনে ঢুকে আছে মুসলমান বিদ্বেষ। যেমন এই গয়েশ্বর রায়ের মতন লোকেদের মনের গহীনে ডুবে আছে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তাদের প্রতি বিদ্বেষ। আমরা তো ভুলে যেতে পারি না এই গয়েশ্বর রায় কিভাবে বঙ্গজননী সুফিয়া কামালকে একেবারে মানবেতর আক্রমণ করতেন একটা সময়। আসলে বাংলাদেশ নিয়ে এই যে আলটাপকা মন্তব্য এপারে ভেসে আসছে, জামাতকে জব্দ করা গেছে, এখানে বিজেপিকেও জব্দ করা যাবে। বিজেপিকে জব্দ করে তো আমরা চাই, কিন্তু জামাত জব্দ হয়েছে কে বলেছে আপনাদের? 70-এর উপরে তারা আসন পেয়েছে, তার মানে জামাত জব্দ হয়ে গেছে। এ তথ্য কে দিয়েছে? আর জামাত রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেনি, এ কথা ঠিক, কিন্তু ভুলে গেলে চলবে না এই জামাতের একটা সময়ের আমির মতিউর রহমান নিজামী, কুখ্যাত যুদ্ধাপরাধী, মহান মুক্তিযুদ্ধের সময় যে সরাসরি সম্পৃক্ত ছিল পাকিস্তানের সঙ্গে, তাকে খালেদা জিয়া তার মন্ত্রিসভায় নিয়ে অন্তর্ভুক্ত করেন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী করেছিলেন। তাই অদূর ভবিষ্যতে তারেক রহমান যে জামাতের সঙ্গে বোঝাপড়া করে জামাতকে তার মন্ত্রিসভায় নিয়ে আসবেন না, এখনই সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারা যায় না। কারণ বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের গোটা জন্ম থেকে শুরু করে গোটা প্রেক্ষিতের মধ্যে জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, পাকিস্তানের পক্ষে থাকা যে মন মানসিকতা, তার নির্যাস। জিয়াউর রহমান না চাইলে এই কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আজম সে আবার বাংলাদেশে আসতে পারত না। খালেদা জিয়া না চাইলে এই গোলাম আজম, যার নাগরিকত্ব বঙ্গবন্ধু খুব সঠিক কারণে কেড়ে নিয়েছিলেন, সে আবার নাগরিকত্ব ফিরে পেত না। এই যে গোটা প্রক্রিয়াটা, এই গোটা প্রক্রিয়ার অর্থাৎ রাজাকারদের পুনর্বাসত্ব করা, রাজাকারদের রিহ্যাবিলিটেট করা, এটা তো বিএনপির কালচার, এটাই তো বিএনপির চরিত্র। এই জন্যই তো সে রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের দুলাভাই, বরিশালে মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে যে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা বোনেদের পৌঁছে দিয়েছে পাকিস্তান হানাদার পাকিস্তানিদের কাছে, সেই আব্দুর রহমান বিশ্বাসকে এই বিএনপি তো তাদের দেশের, মহান বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অভিষিক্ত করেছিল। অনেকে প্রশ্ন তুলছেন দেখছি, বি চৌধুরী কেন সরে গিয়েছিলেন? বি চৌধুরী সরে গিয়েছিলেন তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে খালকাটা জিয়া যেদিন নিহত হয় চিটাগাং সার্কিট হাউসে, বি চৌধুরী, বদরুজ্জাহ চৌধুরী ছিলেন খালকাটা জিয়ার পাশের ঘরে। জিয়া হত্যার বিচার কিন্তু বিএনপি করেনি। তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তারা কিন্তু জিয়া হত্যার বিচার করেনি। বি চৌধুরী নিশ্চিত জানতেন, হ্যাঁ ঠিকই মিস্টার সরকার, শুভজিৎ সরকার বলছেন পুরো নির্বাচনটাই অবৈধ, এটাই অত্যন্ত ঠিক কথা। যাই হোক, বি চৌধুরীর কথাটা যেটা বলছিলাম, তিনি জানতেন কোন প্রক্রিয়ায় কে কারা জিয়াউর রহমানকে খুন করেছিল, আর সেটা জানতেন বলেই তার সঙ্গে খালেদা জিয়ার সংঘাত। কারণ খালেদা জিয়া তাদের সঙ্গে আপোষ করেই, তার স্বামীর হত্যাকারীর সঙ্গে আপোষ করেই তিনি
প্রধানমন্ত্রী হয়েছিলেন। বি চৌধুরীর রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা, নতুন দল তৈরি করা, কি বাড়িধারা নাকি একটা নামে দল তৈরি করেছিল, এগুলির মধ্যে কিন্তু কোনো বিপ্লব টিপ্লব বা বাংলাদেশকে ভালোবাসা এসব কোনো কিছু নেই। এই জায়গা থেকে আমাদের বিচার করে দেখতে হবে, এই অবৈধ নির্বাচন একটি অবৈধ ক্ষমতা দখলকারী সরকারের পরিচালিত নির্বাচন, যে সরকার বাংলাদেশের মহান সংবিধানকেই মানে না। এই সরকারের কি লিগ্যাল স্ট্যাটাস? যখন জাতীয় সংসদ মুলতবি হয়ে রয়েছে, এই অবস্থায় কোর্ট তো নতুন করে আইন তৈরি করে দিতে পারে না। তাই এই গোটা ব্যাপারটাই তো অবৈধ। এ কারণে এই নির্বাচন বাংলাদেশে কোনো সুস্থিতি ডেকে আনতে পারে না। এই নির্বাচন নতুন করে যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি, হানাদার পাক বাহিনীর সমস্ত ধরনের বিভৎসতার যারা বিরোধী, তারা একযোগে নতুন করে সংগঠিত হবেন। তারা নতুন করে আবার একটা মুক্তিযুদ্ধের আর একটা ফেজ, আমরা মুক্তিযুদ্ধের সেকেন্ড ফেজ বলি, ৯-এর দশকের শুরুতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে ৭১-এর চেতনা বাস্তবায়ন ও ঘাতক দালাল নির্মূল কমিটির এই সমন্বয় কমিটির যে আন্দোলন, গোলাম আজমের বিচারের দাবিতে গণ আদালত, ৯২-এর ২৬শে আগস্ট সোহরাওয়ার্দী ময়দানে, এই গোটা ব্যাপারটাকে আমরা বলে থাকি মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্যায়। আজ মুক্তিযুদ্ধের তৃতীয় পর্যায়ে আসন্ন, এবং এই তৃতীয় পর্যায়ে খুব স্বাভাবিকভাবেই তার নেতৃত্ব দেবেন জননেত্রী শেখ হাসিনা। তাঁর প্রাণ বাঁচাতে বাংলাদেশ সরকারই তাকে ভারতে পৌঁছে দেন। তিনি বাংলাদেশ থেকে পালিয়ে আসেননি। তার ওয়াদা ছিল, আসুক হানাদার বাহিনীর সাগরিদরা, আমি গণভবনেই তাদের মোকাবিলা করব। শাহাদাত বরণ করতে হয় আমার পিতার মতো শাহাদাত বরণ করব, নয় এই গণভবন কিংবা টুঙ্গিপাড়ায় আমার আব্বার কবরের পাশে আমার কবর হবে। কিন্তু আন্তর্জাতিক শক্তি এবং মহান সৃষ্টিকর্তা, বিশেষ করে বলতে হয় মহান সৃষ্টিকর্তা, আজও শেখ হাসিনাকে দিয়ে আরো বড় কোনো কাজ করাতে চান। মানব জাতির সম্মান, মর্যাদা, লড়াইকে সুস্পষ্ট করবার জন্য, শক্তিশালী করবার জন্য শেখ হাসিনাকে দিয়ে আরো বড় কোনো কাজ করতে চান। তাই সৃষ্টিকর্তার রহমতেই তিনি বেঁচে গেছেন। না হলে ২-৪ মিনিটের এদিক ওদিক হলে এই ইউনুস যারা এই মেটিকুলাস ডিজাইন চালিয়েছে, তারা তো তাকে হত্যা করে ফেলত, শেখ রেহানাকে হত্যা করে ফেলত। এবং ওয়াকারুজ্জামানও হয়তো সেটাই চেয়েছিল, কিন্তু ভারতবর্ষের যে চাপ স্বীকার করতেই হয় আজকে, ভারত সরকারের যে পরিচালক বিজেপি, তার আমি বিরোধী হতে পারি, কিন্তু ভারত সরকার যে ভূমিকা পালন করেছে, অতীতে ইন্দিরা গান্ধী যেরকম ভূমিকা পালন করেছিলেন, ঠিক এমনই ভূমিকা। এবং বিশেষ করে ভারতের মূল বামপন্থী দল সিপিআইএম এবং সিপিআইএম এল লিবারেশন ও সিপিআই, তারা যে ধরনের ভূমিকা পালন করেছে বাংলাদেশের এই সংকট ঘিরে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ঘিরে, তাদের এই গোটা বিষয়টিকে অভিনন্দন জানাতে হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তাদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। তাই আজকে আমাদের ভেবে দেখা দরকার, কিছু কিছু লোক যারা 2019-এর নির্বাচন, 2024-এর নির্বাচন, এইসব ঘিরে নাকি শেখ হাসিনা কতটাই অগণতান্ত্রিক, কতটাই ফ্যাসিস্ট, এইসব কথাবার্তা বলে ফেসবুক ভরিয়েছিলেন, আজ তাদের টিকিটিও খুঁজে পাচ্ছি না। উত্তীয় বসু বলে একজন, আমার মনে পড়ছে তার নামটা, সে কোনো একটা কলেজে পড়ায়, সে অনেক কথা 2019-এ বলেছিল শেখ হাসিনা কতটা ফ্যাসিস্ট। জানি না এই 17 মাসের এই পাক হানাদার বাহিনীর দোসর সুৎখোর ইউনুসের শাসনকাল দেখে তার কি অভিব্যক্তি হয়েছে। রমেশচন্দ্র সেনকে এইভাবে ইউনুস গ্যাং একটা 86-87 বছরের বৃদ্ধকে কিভাবে পরিকল্পিত উপায়ে জেলের মধ্যে খুন করেছে, এই সমস্ত কিছু দেখে
কি অভিব্যক্তি তাদের হয়েছে আমি জানি না। এবং কথায় কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত মানবাধিকার কর্মীরা বড় বড় কথা বলেন, মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন, তারা এই মানবাধিকার লঙ্ঘন যেটা সুদখোর অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা করে চলছে, এদের এই কাজকর্ম ঘিরে তাদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া তো আমরা দেখতে পাইনি। আর ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য যে পিচ্চিরা, আমাদের এখানকার মানুষরা হয়তো পিচ্চি শব্দটার মানে বুঝবেন না, ওই ঢাকার ভাষায় এটা একেবারে টিপিক্যাল ঢাকাইয়াল ডায়ালেক্টস। আপনারা আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠা সেপাইতে এই পিচ্চি শব্দটা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গ্রন্থেও আপনারা পাবেন। ওরা টোকাই কেন, এই টোকাই, পিচ্চি, পোলাপান, এই যে শব্দগুলো, এরা হচ্ছে এই সার্জিস আলম, এইসব লোকেরা হচ্ছে তাদেরই অংশ। মাহিদ বলে একটি ছেলে জিতেছে দেখলাম, সে আবার এখানকার অর্কদেব, অর্ক ভাদুরী, শুভজিৎ বাগচি, সৌমিত্র ঘোষ দস্তিদার, যারা খুব সুনির্দিষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের দোসর হিসেবে এই মেটিকুলাস ডিজাইনার্স খুনি কথাটা তো প্রযোজ্যই, সুদখোর ইউনূসকে ক্ষমতায় এনেছে, তাদের সঙ্গী সাথী এরা সব। এবং গত 17 মাস ধরে এরা রোজ রোজ বাংলাদেশ গেছে, কেউ কেউ প্রকাশনা সংস্থা খুলেছে, কেউ অনেক কিছু করেছে। এবং একটা সময় এদের পেছনে এখানকার ভারতের হিন্দু মৌলবাদী শক্তিরও একটা স্পষ্ট রকমের মদত ছিল। তবে এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় ভারতের বামপন্থী শক্তি, তারা খুব সুনির্দিষ্টভাবেই বুঝতে পেরেছিলেন কি পদ্ধতিতে গোটা অপারেশন আমেরিকা ইউনূসকে দিয়ে চালিয়েছে, এবং মাঝখানে বোরের চাল হিসেবে রেখেছে পাকিস্তানকে। পাকিস্তানের সঙ্গে তথাকথিত একটা মিত্র মন মানসিকতার জায়গা তুলে এনে কিভাবে আবার পাকিস্তানের একটা ছায়া উপনিবেশে বাংলাদেশকে পরিণত করবার জন্য একটা বিভৎস নারকীয়তা তারা নামিয়ে এনেছে। ওই রমেশচন্দ্র সেনের মৃত্যু নিয়ে তো এপারের মানবাধিকার কর্মীদের কারোর মুখ দিয়ে একটা শব্দ বেরিয়ে এলো না। বাংলাদেশে এই যে বিভৎসতা, এই যে নারকীয়তা, একটি স্বাধীন সার্বভৌম দেশে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করবার জন্য খুনি ইউনূসকে সামনে রেখে ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন তাকে সফল করবার জন্য আমেরিকা এবং পাকিস্তানের যে উদ্যোগ, তা ঘিরে তো ভারতের একজনও বুদ্ধিজীবীকে জোর গলায় কথা বলতে দেখলাম না। কিছু সাংবাদিক বলেছেন অত্যন্ত ইতিবাচক, তাদের বক্তব্যগুলো গৌতম লাহিড়ীর মতো মানুষ বলেছেন অত্যন্ত ইতিবাচক। কিন্তু কিছুদিন আগে, এটা একটা মজার ঘটনা, তৃণমূল কংগ্রেসের এক রাজ্যসভা সদস্য, সে যখন রাজ্যসভার সদস্য ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে সংযোগ ঘিরে একটি অভিযোগপত্র সরকারিভাবে ভারত সরকারের কাছে পাঠিয়েছিলেন। বর্তমান পত্রিকা, বর্তমান নামে যে দৈনিক সংবাদপত্র, তাতে সেই খবরটি ছাপাও হয়েছিল। ভারত সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি কিছুদিন আগে দেখলাম সেই লোকটা আমাকে ফোন করে বলছে শেখ হাসিনা নাকি তাদেরই ব্যবস্থাপনায়, তাদেরই নিরাপত্তায় আছে। আমার খুব হাসি পেল। আবার দেখলাম কয়েকদিন আগে বইমেলার একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন, আমি দেখলাম যে তিনি খুব শেখ হাসিনার প্রতি একটা নরম মনোভাব নিয়ে কথা বলছেন। আমি তো জানি শেখ হাসিনাকে উৎখাত করবার মেটিকুলাস ডিজাইনের তিনিও একজন অংশীদার, কিন্তু তার এই যে অন্তঃপরিবর্তনের একটা নাটকীয়তা, তাতেই বুঝলাম যে এই ইউনূস গ্যাংয়ের যে শয়তানি, যে বদমাইশি, তার কিন্তু অবসান হতে চলেছে। নেত্রীর বেশে জনগণ মন অধিনায়িকা হিসেবে 56,000 বর্গ মাইলের গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হিসেবে
শেখ হাসিনার প্রত্যাবর্তন যে আসন্ন এবং কোনো অবস্থাতেই এই সঙ্গের নির্বাচন টিকে থাকতে পারে না, তা আমি ভারতে অবস্থানরত ওই ইসলামীয় মৌলবাদীর কথা থেকেই বুঝতে পারলাম। বন্ধুরা, আসুন আমরা স্লোগান তুলি যে অবৈধ সরকার যেভাবে মিথ্যে মামলায় দীপুমণি সহ হাজার হাজার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, রাশেদ খান মেনন, ইনু ভাই সহ হাজার হাজার মানুষকে জেলে ভরে রেখেছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। অবিলম্বে আওয়ামী লীগ কর্মী সমর্থক হিসেবে চিহ্নিত করে যে সমস্ত সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ, পাক হানাদারদের বিরুদ্ধে অবস্থানরত মানুষ এবং এই খুনি ইউনূসের সমস্ত ধরনের বদমাইশিকে প্রতিরোধ করবার মানুষ, বাংলাদেশের ইতিহাসের স্তম্ভ ৩২ নম্বরকে ভেঙে গুঁড়িয়ে জ্বালিয়ে দেওয়ার পক্ষের মানুষ, এদেরকে প্রতিহত করতেই হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। বাংলাদেশের মানুষ ভারত বাংলাদেশের সুসম্পর্কের প্রতি আমাদের ভারতের মানুষদের বাড়িয়ে দেওয়া হাত, আমরা আপনাদের হাতে হাত রাখতে চাই। আপনারা আমাদের হাত ফিরিয়ে দেবেন না। আপনাদের হাতও আমরা খুব সজোরে উষ্ণতার সঙ্গে হৃদয় ধারণ করতে চাই। এর পাশাপাশি বলতে চাই, সমস্ত ধরনের রাজাকার, আল বাদার, আল শামস, শান্তি কমিটি, এদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে। আবার একটা বড় সংগ্রাম আসছে, মনে রাখবেন ৯৬ ফেব্রুয়ারিতে এমনই একটি সঙ্গের নির্বাচন খালেদা জিয়া করেছিল। সেই নির্বাচন কিন্তু স্থায়ী হয়নি। অচিরেই তাকে পদত্যাগ করতে হয়েছিল। অচিরেই নতুন নির্বাচন হয়, জননেত্রী শেখ হাসিনা সেই নির্বাচনে জয়ী হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হন। সেদিন কিন্তু দূরে নয় বন্ধু, সেদিন কিন্তু খুব দূরে নয়। আজ যেভাবে, আজ কেন কোনো জায়গায় আওয়ামী লীগের অফিস কেন খুলে দিচ্ছে বিএনপি? বিএনপি জানে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একমাত্র সর্বজনমান্য একটি রাজনৈতিক দল। বিতর্ক থাকতেই পারে, বৃহৎ দল, একটি কমিউনিস্ট পার্টি নয়, তারা একটা সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেন, তাদের ঘিরে বিতর্ক থাকতেই পারে, কিন্তু তা সত্ত্বেও তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। তাই সেই দলকে যদি গায়ের জোরে দাবিয়ে রাখা হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবা না তোমরা, শেখ হাসিনাকে দাবায় রাখতে পারবা না। আগুনের স্ফুলিঙ্গের মতো শেখ হাসিনা জ্বলে উঠবে ৫৬,০০০ বর্গ মাইলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।